নমস্কার বন্ধুগণ, নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আগামী দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই প্রোগ্রামটি আজকে শুরু করছি। বন্ধুগণ, আজ আমি যে ছবির সম্বন্ধে কথা বলবো সেটি এক ছবি নয়, এটা এক কাহানি বলতে পারেন। এক হিস্ট্রি ক্রিয়েট করেছিল এই সিনেমাটা। এই সিনেমা দিয়েই ওই ছবির যে হিরো রাতোরাত সুপারস্টার হয়ে যান, ওই ছবির যে ভিলেন ছিলেন ও রাতোরাত সুপারস্টার ভিলেন হয়ে যান। ওই ছবির যে একজন সিঙ্গার, উনি সমগ্র বিশ্বে ওনার নাম ছড়িয়ে যায় একমাত্র এক সিনেমার জন্য। এবং ডাইরেক্টরের কথা তো বলেই লাভ নাই, উনি রাতোরাত নাম্বার 1 পজিশনে চলে যান ডাইরেক্টর হিসাবে। হ্যাঁ বন্ধুগণ, আমি বলছিলাম 1986-এর ছবি নামের সম্বন্ধে। নাম ছবিতে অ্যাক্টিং করে সঞ্জয় দত্ত সুপার ডুপার হিট হয়ে যান। ঘটনাটি এমন হয়েছিল যে 1981-এ যখন কুমার গৌরবের লাভ স্টোরি রিলিজ হয়ে এবং সুপার ডুপার হিট হয়ে যায়, ঠিক ওই সময়ই মহেশ ভাটের কাছে একটা স্টোরি এসেছিল এবং সেই স্টোরিটা নিয়ে উনি কুমার গৌরবের সঙ্গে কনসাল্ট করেন এবং এই ছবিটার কাহিনিটা মানে উনি বলেন। কাহিনিটা ছিল এক ইমোশনাল কাহিনী, অত্যন্ত ইমোশনাল। এক মার দুই ছেলে, এক আসল ছেলে, এক সৎ ছেলে। এবং সৎ ছেলে যে ছিল, ওকে মা বেশি ভালোবাসতেন, মানে উপরে উপরে দেখাতেন আর কি, উনি অত্যন্ত ভালোবাসেন, কিন্তু ওনার নিজের ছেলেকে এত ভালোবাসতেন না হয়তো, মানে স্টোরিটা দেখাতেন। অ্যাকচুয়ালি ভালোবাসতেন দুজনকেই সমানই ভালোবাসতেন। যাই হোক, যে আসল ছেলে ও ছবিতে এক বিগড়া হওয়া ছেলের রোল করে, আর এবং যে মানে পালিত পুত্র, ওকে ও এক সমাজদার ছেলে এবং বিশ্বস্তের ছেলে হয়। এবং ওদের নিয়েই কাহানিটা ছিল। এক মায়ের দুই ছেলে, এক ছেলে বিগড়া হওয়া, রাস্তায় 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 ঘুরে বেড়ায়, মদ খায় এবং আওয়ারাগর্দি করে। আর আরেকজন ছেলে স্টুডিয়াস ছেলে, পড়াশোনা করে আর ভাইকে ভালো রাস্তায় থাকার জন্য নানান রকম পরামর্শ দেয়। যাই হোক, ছবিটা এইভাবে এগোয়, মানে বানানোর প্ল্যানিং করেছিলেন। কিন্তু বাদ সাধলো তখনই যখন সঞ্জয় দত্তের ড্রাগসের নেশা এত বেড়ে যায় যে ওনাকে আলটিমেটলি রিহেব সেন্টারে থাকতে হয়। উনি রিহেব সেন্টারে চলে গেলেন এবং 2-3 বছর উনি বাইরেই ছিলেন, আমেরিকাতে ওনার ট্রিটমেন্ট করানোর জন্য। মানে উনি রিহেব সেন্টারে ছিলেন এবং এই সময়টার জন্য, এই ঘটনাগুলোর জন্য ছবিটা তখন স্টার্ট করতে পারেননি। ছবিটার নাম দিয়েছিলেন হামেশা। মহেশ ভাট এটার নাম দিয়েছিলেন হামেশা। যাই হোক, ছবিটা তো হয় নাই তখন। 2-3 বছর পর যখন সঞ্জয় দত্ত রিটার্ন আসলো রিহ্যাব সেন্টার থেকে, তখন সঞ্জয় দত্তের এক সুপার হিটের দরকার ছিল। কারণ উনি ইন বিটুইন, মানে রকির পর থেকে, উনার তো রকিও রিলিজ হয়েছিল 1981-এ এবং সেটা হিট হয়েছিল, কিন্তু রকির পর থেকে ওনার কোনো সিনেমার তেমন কোনো হিট হয় নাই। এভারেজ ছিল, ফ্লপ ছিল। 2-4টা সিনেমা উনি করেছিলেন, কিন্তু কোনো সিনেমাটাতেই উনি কাম ব্যাক করতে পারেননি। কিন্তু দর্শকরা কিন্তু সঞ্জয় দত্তকে আগে থেকেই ভালোবাসতো, অনেক লাইক করতো, অনেক, আর সবাই দোয়া করতো যে সঞ্জয় দত্তের যাতে একটা ভালো সুপার ডুপার হিট আসে। ইভেন আমি নিজে সেটা ভাবতাম। যাই হোক, যখন উনি রিহ্যাব থেকে আসলেন, তখন ঘটনাটা এমন হয়ে যায় যে উনি
কুমার গৌরবের বোনের সঙ্গে, কুমার গৌরব উনার বোনের সঙ্গে মানে নম্রতা দত্তর সঙ্গে বিয়েতে আবদ্ধ হয়ে যায়। ওনাদের মানে কুমার গৌরব এবং কুমার সঞ্জয় দত্তের বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায়। যাই হোক, ঠিক এই সময় যখন ও কামের জন্য স্ট্রাগল করছিল, তখন ওনারা দুজনে মিলে একটা প্ল্যানিং করেন যে আমরা কেন ওই হামেশা নামের সিনেমাটা আবার রিস্টার্ট করি। তো ওনারা মহেশ ভাটের সঙ্গে আবার আলাপ করলেন। কিন্তু ঘটনা এমন ছিল যে তখন কোনো প্রডিউসার মহেশ ভাটের কোনো সিনেমা প্রডিউস করার জন্য রাজি হচ্ছিলেন না। ঠিক এই সময় কুমার গৌরব বললেন যে আমি আমার বাবার সঙ্গে একবার কথা বলতে করে দেখি। উনি বাবা রাজেন্দ্র কুমারের সঙ্গে কথা বললেন। রাজেন্দ্র কুমার কাহিনীটা শুনে ভালোই লাগলো, কিন্তু উনি চাইছিলেন যে যে বিগ্রা হওয়া ছেলে যে রোলটা, ওটা কুমার গৌরব করবে, এবং যে ভালো ছেলে যে ছিল মানে যেটা কুমার গৌরব অ্যাকচুয়ালি করেছে রোলটা, ওই রোলটার জন্য উনি কমল হাসানকে নিয়ে করতে চেয়েছিলেন। উনি সঞ্জয় দত্তকে সিনেমাতে নেওয়ার জন্য ইচ্ছুক ছিলেন না। যাই হোক, অনেক কথা বলার পর মানে কুমার গৌরব বাবাকে বোঝানোর পর বাবা আলটিমেটলি সঞ্জয় দত্তকে নেওয়ার জন্য রাজি হলেন, এবং ছবিটার স্ক্রিপ্ট রাইটার ছিলেন সেলিম জাভেদের জরির সেলিম খান। এবং সেলিম খানের এটা ফার্স্ট ছবি যেটা উনি ইন্ডিভিজুয়ালি করেন, ফার্স্ট একা যে সিনেমাটার স্ক্রিপ্ট লেখেন, সেটা হলো গিয়ে নাম ছবিটি। এবং নামের যখন কাস্টিং হচ্ছিল, তখন উনি মানে কুমার গৌরবকে বললেন বা রাজেন্দ্র কুমারকে বললেন যে বিগ্রা হওয়া ছেলের রোলটা সেটা সঞ্জয় দত্তের করা দরকার, কারণ ওকে দেখতেই বিগ্রা হওয়া টাইপের লাগে, আর ওটা মানে ওর নিজের ক্যারেক্টারের সঙ্গে ফিট হয়ে যাবে, এবং ভালো চরিত্রের রোলটা কুমার গৌরব করবে। তারপর ওনারা দুজনই মেনে গেলেন। তারপর সিনেমাটা স্টার্ট হয়। সিনেমাটাতে এমন কিছু দেখায় যা আজকালকার ছেলেমেয়েদের জন্য বা তখনকার দিনেরও যারা বাইরে ছিল ওদের মনে আঘাত সৃষ্টি করে। কারণ সিনেমাটাতে কিছু দেখায় যে ইন্ডিয়ানসরা যারা আজকে বাইরে আছে, অনেক আছে ধরেন এমনিতে মানে প্রপারভাবে না, ইলিগেলি যারা বাইরে চলে যায়, আমেরিকাতে চলে যায় বা অন্য অন্য কান্ট্রিতে চলে যায়, গিয়ে ওদের কি স্ট্রাগল করতে হয়, কীরকম স্ট্রাগল করতে হয় সেটা নিয়ে ছবিটা ছিল। এবং এই ছবিটাতে দুর্দান্তভাবে দেখানো হয়েছে এগুলো, এবং সঞ্জয় দত্তের অ্যাক্টিং সবাইকে কাঁদিয়ে দিয়েছিল। একটা জায়গাতে দেখানো হয় মানে সঞ্জয় দত্ত এখান থেকে চলে যায়, কারণ ওর মা ভাবে যে ছেলেটা দ্বারা আর কিচ্ছু হবে না, এজন্য সবসময় ওকে গালিগালাজ করতে থাকে। তো এই কথা ওর সহ্য হয় নাই, এবং ও ডিসাইড করে একদিন যে ও বাইরে চলে যাবে, বাইরে গিয়ে কিছু করবে। তো ও আলটিমেটলি হংকংয়ে চলে যায়। কিন্তু বাইরে যাওয়ার পর ও এক দুষ্ট চক্রের ট্র্যাপে ফসে যায়। ওকে দিয়ে মানে 2 নম্বরই কাম করানো স্টার্ট করে দেয়, এবং পরদিকে ও যখন বুঝতে পারে যে ও টোটালি ট্র্যাপড হয়ে গেছে, তখন সেখান থেকে আবার রিটার্ন মানে নিজের কান্ট্রিতে আসার জন্য যে স্ট্রাগল করেছিল বা ফাইট করেছিল, সেটার উপরেই ছবিটা ছিল। ছবিটা দুর্দান্ত, এবং সঞ্জয় দত্তের অ্যাক্টিং দুর্দান্ত হয়েছিল। ছবিটা ছিলই শুধু সঞ্জয় দত্তের জন্য, লোকদেরকে কাঁদিয়ে দিয়েছিল। আদারওয়াইজ সবার অ্যাক্টিং ভালো ছিল। সঞ্জয় দত্ত নাম্বার 1, কুমার গৌরবও দুর্দান্ত অ্যাক্টিং করেছিল। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন, মায়ের রোলে ছিলেন নূতন, দুর্দান্ত অ্যাক্টিং করেছিলেন মা। এবং ভিলেনের রোলে বাবু ভাই, আমাদের বাবু ভাই, যাকে আমরা বাবু ভাই বলে ডাকি, মানে পরেশ রাওয়াল, কাঁপিয়ে দিয়েছিল দুর্দান্ত অ্যাক্টিং করে। বলতে গেলে এই ছবিটাই পরেশ রাওয়ালেরও
মানে মেইন ছবি লাইফের, যেটার থেকে উনি ভিলেন হিসাবে, মেইন ভিলেন হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এর আগে হয়তো একটা সিনেমাতে অর্জুনেও ভালো রোল করেছিলেন, কিন্তু অর্জুনও ভালো রোল করলেও ও এত রিকগনাইজড লোকের চোখে ও পড়েনি। কিন্তু নাম ছবির পর পরেশ রাওয়াল রাত সুপারস্টার হয়ে যায় অ্যাজ এ ভিলেন। আর সিনেমার প্রডিউসার, ডাইরেক্টর মহেশ ভট্টারও এটা ওয়ান অফ দ্য বেস্ট ছবি ছিল, এবং এই সিনেমার পর মহেশ ভাটকে লোকেরা এক সিরিয়াস ডাইরেক্টর হিসাবে নেওয়া শুরু করেছিল। এর আগে উনি কয়েকটা সিনেমা করেছিলেন, কিন্তু ওগুলা এতটুকু সাফল্য হয় নাই। আর নামের পর থেকে ওনার সাফল্য লাভ হওয়া শুরু হয়। আর এই সব সিনেমার যে মিউজিক, লক্ষ্মীকান্ত প্যাল মিউজিক, লিরিসিস্ট ছিলেন আনন্দ বক্সী, দুর্দান্ত সব গান। কিন্তু সবাইকে ছাপিয়ে এই সিনেমার গানটা, যেটা আমাদের সবার প্রিয়, সদ্য আমাদের ছেড়ে চলে গেছেন পঙ্কজ উদাস, গজল সম্রাট পঙ্কজ উদাসের আওয়াজে যে গানটা ছিল, সেটা লোককে কাঁদিয়ে দিয়েছিল। পঙ্কজ উদাসের সঙ্গে তখনকার দিনের সুফি সিঙ্গার, ছিলেন যে, যিনি কি নামটা ঠিক মনে হচ্ছে না, উনিও কণ্ঠদান করেছিলেন। দুর্দান্ত গানটা ছিল সবার মনকে মানে কাঁদিয়ে। গানটা যারা মেইনলি ফরেনে যারা থাকে, ইন্ডিয়ানসরা যারা বাইরে থাকে, ওদেরকে কাঁদিয়ে দিয়েছিল। গানটা ছিল চিঠি আই হ্যায় চিঠি আই হ্যায় बड़े दिनों के बाद हम बेवतनों के याद वतन के मिट्टी आई है चिट्ठी आई है चिट्ठी आई है। এই গানটা যদি কেউ মন দিয়ে শুনে, চোখ থেকে জল বেরোবেই, কান্না আটকিয়ে রাখা যেতে পারে না, এত দুর্দান্ত গানটা ছিল। এবং পঙ্কজ দাস এই গানের জন্য অ্যাক্টিংও করেছেন। এই গানটা লন্ডনের মানে বিবিসির মানে বিবিসি রেডিওর টপ 100 মানে মিলিয়ন অফ দ্য সং অফ দ্য মিলিয়নের, এটার মধ্যে টপ 100-এর মধ্যে জায়গা বানিয়েছিলেন। আপনি চিন্তা করুন, বিবিসির মতন এক রেডিও প্রোগ্রাম, যেখানে এই গানটাকে প্রথম 100টার মধ্যে স্থাপন মানে নিজের জায়গা বানাতে পেরেছে। এবং সেটাই নয়, শুধু 1987-এর নাম্বার 1 সং বনে যায় এই গানটা। 1987-এর যে বিনাকা গীতমালার 1 নম্বর পজিশনে ছিল। 1987-এ আমরা জানি কিশোর কুমারের মৃত্যু হয়, কিন্তু কিশোর কুমারেরও গান ওই সময় চলছিল। সাধারণত আমরা জানি কোনো বিশিষ্ট সিঙ্গার যদি মারা যায়, ওই বছর ওর গান নাম্বার 1 হয়ে যায়। যেমন ধরেন, মুকেশ মারা যাওয়ার পর 1976-এর মুকেশের গান নাম্বার 1 হয়ে গেছিল, কবি কবির গানটা। এবং মোহাম্মদ রফি মারা যাওয়ার পরেও মোহাম্মদ রফির গান নাম্বার 1 হয়েছিল। কিন্তু কিশোর কুমারের গান এই 83-তে এই শুধু একটা গানের জন্য নাম্বার 1 পজিশন পায়নি। আদারওয়াইজ কর্মার সেই গানটা মাহিবে আ গয়া মে তেরে দেশ রে, যেটা কিশোর কুমার এবং কবিতা কৃষ্ণমূর্তি গেয়েছিল, এই গানটাও নাম্বার 1 হয়ে যেত। কিন্তু এই গানটার কাছে পারিনি, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড হিট হয়ে গেছিলো গানটা। যাই হোক, সিনেমাটা দুর্দান্ত হয়েছিল। সিনেমার বাজেট ছিল অ্যারাউন্ড 2 crore রুপিস, 2 crore রুপিস। ও ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন যতটুকু আমরা জানি 4.5 crores, 4.5 কোটি টাকা কামিয়েছিল।
এভাবেই সিনেমাটাকে সুপার ডুপার হিট হয়ে গেছে, ধরা হয়। তো বন্ধুগণ, আজ আমি আমার প্রোগ্রাম এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গুড নাইট। খুদা হাফিজ।